রাত পোহালেই কলকাতা ডার্বি এবং তার আগে এই মুহূর্তে মোহনবাগান গ্রাউন্ড থেকে সরাসরি আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ। আগামীকালের ডার্বির প্রস্তুতি ঠিক কীভাবে সারছে মোহনবাগান সেই নিয়ে কথা বলবো এবং পাশাপাশি ইস্ট বেঙ্গল তারা কীভাবে নামতে পারে কালকের ডার্বি, তাদের প্ল্যান, তাদের ফিলোসফি ঠিক কেমন হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত মোহনবাগান ডার্বির আগে আজকে তাদের শেষ প্রস্তুতি, একদিনেরই অনুশীলন করে নামছে মোহনবাগান, কারণ শিলংয়ে নর্থ ইস্ট ম্যাচ খেলে আসার পর একদিন তারা বিরতি নিয়েছে, কারণ সেখানে তাদের একটা যানজটের একটা প্রবলেম দেখা দিয়েছিল। বাট তাও তারা 5 ভাগে তারা কলকাতায় এসে পৌঁছেছে এবং গতকাল তারা পুরো দিনটা কিন্তু বিরতি নিয়েছে প্লেয়াররা, এবং আজকে একদিনেরই অনুশীলন করে ডার্বি খেলতে নামছে মোহনবাগান। এবং অপরদিকে আমরা যদি ইস্টবেঙ্গলের দিকেও দেখি, লাল হলুদ ব্রিগেড তারাও কিন্তু সেমিফাইনাল ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে জয়ের পর একদিন বিরতি নিয়ে একটি মাত্র তারা অনুশীলন করেছে, এবং আজকের দিনটা প্লেয়ারদেরকে বিরতি দিয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। সোমনাথ, এটা নিয়ে কি বলবে? ডার্বির আগে বিরতি, এটা আমরা সচরাচর খুব কম সময় দেখি, কোনো দুই প্রধানকে আমরা এর আগে খুব একটা দেখিনি, খুবই কম দেখি অ্যাবসলিউটলি। এবং এখানেই আমার মনে হয় কোথাও না কোথাও অ্যান্টোনিও লোপেজ হাবাসকে একটু হলেও আলাদা বানায় বাকি প্রত্যেকদের থেকে। আমরা জানি যে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু প্রচুর ডার্বি অ্যাকচুয়ালি খেলিয়েছেন, বড় ম্যাচ খেলেছেন, এবং সেই টেম্পারমেন্টটা কোথাও না কোথাও তিনি কিন্তু জানেন। এবং যেটা আমরা আগেও আলোচনা করছিলাম যে এইখানে একটা টেকনিক্যাল এজ আছে ইস্ট বেঙ্গলের, কারণ তারা সেই সেমিফাইনালটার পর মাত্র 3টে দিন সময় পেয়েছে। মাত্র বলা ঠিক না, 3টে দিন কিন্তু অ্যাজ কম্পেয়ার টু মোহনবাগান অনেকটা বেশি। সেখানে একদিন তারা প্রপার রিকভারি করেছে, এবং গতকাল তারা কিন্তু 2 ঘন্টার একটা রুদ্ধশ্বাস অনুশীলন করেছে, এবং আজকে বিরতি দিয়েছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। বিরতি বলাটা ঠিক হবে না বা ছুটিটা বলা ঠিক হবে না, তারা কিন্তু হোটেলে অনুশীলন করবেন। এবং প্রেস কনফারেন্সে তিনি বললেন যে ভিডিও সেশন এবং জিম সেশন সেরেই কিন্তু এই ডার্বির প্রস্তুতি নিচ্ছে ইস্ট বেঙ্গল। এবং অবশ্যই বলা যেতে পারে যে এটাও কোথাও না কোথাও একটা ফ্যাক্টর। দেখুন যে ডার্বিতে যদি একটা টিম ফ্রেশ মাইন্ডে নামে, তাদের মধ্যে কোনো রকম ফ্যাটিক না থাকে, অবশ্যই 90 মিনিটের সেই এনার্জিটা কিন্তু কাজে লাগাতে পারে ইস্ট বেঙ্গল। বাট অপরদিকে মোহনবাগান সেটা কিন্তু খানিকটা সেম নয় তাদের জন্য। একটাই দিন তারা সময় পেয়েছে এবং সেটা আজকে, এবং এখন ঠিক পিছনে মোহনবাগান গ্রাউন্ডে তারা কিন্তু ডার্বি ছক কষছে। রাহুলদা, একদমই তাই, একদিনই তারা সময় পেয়েছে এবং সেটাকে তারা একবারে পুরো দমে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে। ডার্বির আগে আজকে শেষ প্রস্তুতি। প্রথমে আপনাকে সেই আপডেটগুলো দিয়ে দিই আজকের মোহনবাগান ট্রেনিং থেকে। আজকে মোহনবাগান ট্রেনিং থেকে যেটা বিশেষ আপডেট সেটি হলো ডেজান ড্র্যাগিজ তিনি কিন্তু মূল দলের সাথে অনুশীলন করছে। এটা দেখা গেল প্রথম 10 মিনিট মিডিয়ার জন্য ওপেন করা হয়েছিল ট্রেনিং, তারপর পুরোটাই ক্লোজ ডোর করে দেওয়া হয়। তো প্রথম 10 মিনিট দলের সাথে কিন্তু বেশ ইন্টেন্সিটিতে নিয়েই কিন্তু ডেজান ড্র্যাগিজ তাকে প্র্যাকটিস করতে দেখা গেল, এবং সেটা একটা ভালো খবর। শুরু থেকে ড্র্যাগিজ খেলবে কি খেলবে না সেটা এই মুহূর্তে পরিষ্কার বলা যাচ্ছে না ঠিকই, কিন্তু ডার্বির যে 18 জনের যে স্কোয়াড, সেই স্কোয়াডে যে ডেজান ড্র্যাগিজ থাকবে এটা কিন্তু পাকা আজকে ট্রেনিং দেখার পর। মিগেল ফেরার, লালিনজোলা চাংতে, তাদের দুজনকেও দেখা গেল দলের সাথে এক মূল দলের সাথে অনুশীলন করতে। আর ডার্বির আগে আমার মনে হয় না খুব একটা বেশি অনুশীলন করে মোহনবাগান, হালকা অনুশীলন করে কালকের ডার্বিতে খেলবে। কারণ প্রাণজোটেদের জন্য যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে প্লেয়ারদের রিকভারি বা প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। কারণ মোহনবাগান কিন্তু পর ম্যাচ খেলে আসছে এবং ডুরান্ড সেমিফাইনালটার জন্য তাদের কিন্তু ট্রাভেল করতে হচ্ছে শিলংয়ে। সেখানে প্লেয়ারদের ট্রাভেলের জন্য একটা টাইম লেগেছে, একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জও ছিল। এবং শিলংয়ের যে ম্যাচটা তারা খেলেছে একেবারে ভেজা একটা মাঠে, ভারী একটা মাঠে, সেখানে অবশ্যই প্লেয়ারদেরকে বাড়তি ওয়ার্কলোড দিতে হচ্ছে, সুতরাং সব কিছু কিন্তু মাথায় থাকবে পানজোটে। সুতরাং ডার্বির আগে হালকা অনুশীলন করে ডার্বিতে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ইস্টবেঙ্গলের দিকটা যদি আমরা আসি, ইস্টবেঙ্গল ঠিক কেমনভাবে কালকে ডার্বির ম্যাচে ঠিক লাইন আপটা ইস্টবেঙ্গলের কেমন হতে পারে? যেই লাইন আপনি স্পোর্টিং দিল্লি বধ করেছিল ইস্টবেঙ্গল, সেই একই লাইন আপই দেখছো তুমি, নাকি না কয়েকটা চেঞ্জেস হলেও হতে পারে বলে মনে হয়? দেখুন এখানে 2 ভাগ আছে। অবশ্যই গতকালের প্র্যাকটিস সেশন নিয়ে কী হয়েছে আমরা ডিটেলে আপনাদেরকে বলিনি, যেহেতু তারা সিকিউরিটি মেনটেন করতে চেয়েছিল, প্রাইভেসি মেনটেন করতে চেয়েছিল, আমরা সেটাকে রেসপেক্ট করেছি। বাট এই খেলার যদি আপনারা বা ছকটা, যদি ডার্বি জেতার যে ছকটা আমরা কথা বলি, তাহলে এটা 2 ভাগ আছে। একটা অবশ্যই ট্যাকটিক্যাল, এবং আরেকটা কিন্তু যে ফরমেশনে নামতে পারে ইস্টবেঙ্গল। ট্যাকটিক্যাল ওয়াইজ যদি কথা বলতে হয় তাহলে আপনাদের মনে থাকবে আল আরাবি ম্যাচটা ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে আল আরাবিকে খেলতে দিয়েছিল। তারা নিশ্চয়ই কাউন্টার একটা খুব সুন্দর কাউন্টার একটা ইস্টবেঙ্গল করেছিল ঠিকই, বাট অ্যাট দ্য টাইম যখন আল আরাবি ড্রেন্ড আউট হয়ে গেছিলো, তাদের প্লেয়াররা খেলতে পারছিল না, টানতে পারছিল না ইন্টেন্সিটিটা, তখন কিন্তু ইস্টবেঙ্গল তাদের যে পেসি প্লেয়ার্স তাদেরকে ইনজেক্ট করেছে সেই ম্যাচের মধ্যে। এবং তারপরে আমরা সকলেই জানি আল আরাবির কী অবস্থা হয়েছিল, সেই পেস তারা একেবারে ম্যাচ করতে পারেনি। এবং যদি ফরমেশনের কথা বলি, ইস্টবেঙ্গল যেভাবে এই সিজনে খেলেছে প্রত্যেকটা ম্যাচ, সেখান থেকে কিন্তু ফরমেশনে একটা চেঞ্জ আসতে চলেছে প্র্যাকটিস দেখে আমরা যা বুঝতে পেরেছি। এবং এই ফরমেশনে সবথেকে ইম্পর্টেন্ট রোল হতে চলেছে জয় গুপ্তার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হয়তো তিনি গোল করেছেন আল আরাবি ম্যাচে, বাট তার যে ফর্মটা সেরকম স্যাটিসফ্যাক্টরি নয় অ্যাকর্ডিং টু ফ্যান্স অ্যান্ড এভরিবাডি। বাট জয় গুপ্তা
আগামীকাল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে লেফট উইং পজিশানে, এবং সেই লেফট উইং পজিশানটা কীরকম হবে, একটা ফ্রি রোল তাকে দেওয়া হবে। তার যে ফিজিক্যালিটি আছে, তার যে একটা বক্সে ঢুকে যাওয়ার একটা প্রবণতা আছে, সেটা আমরা সকলেই দেখেছি। এটাই ইউজ করবে ইস্ট বেঙ্গল অ্যাগেনস্ট মোহনবাগান। তিনি যদি বক্সে ঢুকে যেতে পারেন, ফাঁকা একটা জায়গায় ঢুকে যেতে পারেন, তাহলে কিন্তু ড্যানি র্যামিরেজ বলুন, রাশিদ বলুন, সবার কিন্তু সেই ক্যাপেবিলিটি আছে বলটা তাকে ফিট করার, এবং সেখান থেকে অবশ্যই শট মারারই কিন্তু একটা চেষ্টা করবে এখানে জয় গুপ্তা। ফরমেশনটা ওই ওরকম 4-4-1-1 ফরমেশন হতে পারে, যেখানে সন্দীপ পান্ডিয়া, আনোয়ার আলী, লালচুং নুঙ্গা এবং হার্দিক ভাট ডিফেন্স সাজাতে পারে। জিকসন, রাশিদ তারা মাঝ মাঠে, ড্যানি র্যামিরেজ অবশ্যই নাম্বার 10, বিপিন সিং খেলবেন এবং এডমন্ড লালন্ডিকা সেই ফলস নাইন বা স্ট্রাইকার পজিশনটাতে কিন্তু খেলতে পারে। এটা তো ফরমেশনের কথা বললাম। ট্যাকটিক্যালির দিক থেকে আল আরাবির বিরুদ্ধে যে প্রথমে একটুখানি অপোনেন্টকে খেলতে দেওয়া এবং নিজে কাউন্টার অ্যাটাকে খেলা, এই যে একটা ট্যাকটিক্যালিটি, এটা কিন্তু ইউজ করতে পারে ইস্ট বেঙ্গল অ্যাগেন্স্ট মোহনবাগান। কারণ মোহনবাগানে যদি ফিটেস্ট 11টা দেখেন, সেটা তারা আগে ফিল্ড করবে স্টার্টিং 11-এ, এবং তারপর যখন ধরুন মোহনবাগান পিছিয়ে আছে বা ইস্ট বেঙ্গল যদি ভাগ্যবশত একটা গোল দিতে পারে, তাহলে মোহনবাগান কিন্তু সেই প্রেশারে থাকবে যে মিগুয়েল, ম্যাকলারেন, ছাংতে সবাইকে নামিয়ে দেওয়ার, এবং এরা যেহেতু ফিট নয়, খেলাটা কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে, এবং তখন ইস্টবেঙ্গল তাদের পেসি প্লেয়ার্সগুলো কিন্তু আনবে। সেখানে অবশ্যই জেসিন, ডেভিড, রোহিত দানুর মতো প্লেয়াররা, যারা কিন্তু ক্রিস ইকোনমিডিসের মতো প্লেয়াররা, যারা কিন্তু তফাৎ গড়ে দিতে পারে। সো এরকমই কিন্তু একটা প্ল্যানিং হতে পারে ফ্রম ইস্টবেঙ্গল। ভেরি ইন্টারেস্টিং সোমনাথ, এবং আমার মনে হয় ইস্টবেঙ্গলের যে অ্যাপ্রোচটা নিয়ে তুমি কথা বললে, এবং আমার মনে হয় সেটা হচ্ছে বেস্ট ইউজিং ইস্টবেঙ্গল রিসোর্স। এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে রিসোর্স রয়েছে, কারণ তাদের বিদেশি ডিফেন্ডার নেই, এই মুহূর্তে বিদেশি স্ট্রাইকার নেই, মাত্র 2 বিদেশি মিডফিল্ডার এবং একজন বিদেশি উইঙ্গার। তো এই সমস্ত কিছুতে বেস্ট যেভাবে ইউটিলাইজ করা যায়, সেটাই চেষ্টা করবে অ্যান্টোনিও লোপেজ হাবাস। কিন্তু উল্টো দিকে মোহনবাগানের অ্যাপ্রোচটা একটু অন্যরকম হবে, কারণ মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট কোয়ালিটি সাইড, যদিও প্লেয়াররা এখনও অনেক নতুন, যারা সদ্য জয়েন করেছে স্কোয়াডে, তারা এখনও পুরো ফিট না হওয়াটা, সেটা হয়তো একটু কোচের কাছে চিন্তার কারণ হতে পারে। বাট এই ডুরান্ডকে আমরা সবকটা ম্যাচ দেখে যদি মোহনবাগানকে পর্যবেক্ষণ করি, ইভেন জামশেদপুর নর্থ ইস্ট, মোহনবাগান কিন্তু বল পজিশন হোল্ড করতে চাইবে, তারা মাঝ মাঠে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে, নিজেদের পায়ে বল রাখার বেশি চেষ্টা করবে। ইভেন প্রথম ডার্বিটা যদি আপনারা মনে করে দেখেন, প্রথম 70 মিনিট কিন্তু বেশ ভালো দর্শনীয় ফুটবল খেলেছিল মোহনবাগান, কিন্তু শেষ 20 মিনিট মোহনবাগান কিন্তু ম্যাচ থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল বিকজ অফ ফিটনেস। সেটা এই ডার্বিতেও যে হবে না, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, কারণ এখনও প্লেয়াররা 90 মিনিট সেম ইন্টেন্সিটিতে খেলার মতন কিন্তু প্রস্তুত হয়নি। সো কোথাও গিয়ে ইস্টবেঙ্গল সেই শেষ 20 মিনিটে তারা অবশ্যই সে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে। সো মোহনবাগানের জন্য আর্লি যতটা গোল তুলে নেওয়া যায়, মোহনবাগান অবশ্যই ডমিনেটিং ফুটবল খেলে, পজিশনাল বেস ফুটবল খেলবে, কিন্তু সেটা যদি গোল না পায় মোহনবাগান, সেটাই কিন্তু ব্যাকফায়ার করতে পারে সবুজ মেরুন ব্রিগেডকে। মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে, জাস্ট ইন মাই ওপিনিয়ন আমি যেটা ভাবছি সেটা আপনার সাথে শেয়ার করব। গোলে অবশ্যই বিশাল ক্যাদ, এবং তার ঘাড়ে অবশ্যই গুরু দায়িত্ব যদি ম্যাচটা আবার টাই ব্রেকারে যায়। উল্টো দিকে প্রভসুকান গিল, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেই একই ব্যাপার। ডিফেন্স লাইন আপে রাহুল বেকে, অ্যালবার্টো রড্রিগেজ, এবং দুজনেই বেশ নির্ভরযোগ্য ডিফেন্ডার। রাহুল বেকে অসাধারণ ফুটবল খেলেছেন নর্থ ইস্টের বিরুদ্ধে। রাইট ব্যাকে অভিষেক তেকচাম সিং, লেফট ব্যাকে শুভাশিস বোস, মাঝ মাঠে আপুইয়া, সমীর জেলকোভিচ। যেই রোলটা অনিরুদ্ধ থাপার থাকে, আপুইয়া একটু ডিফেন্সিভ খেলে, অনিরুদ্ধ থাপা একটু অ্যাটাকিং খেলে, সেই রোলটাতে সমীর জেলকোভিচ খেলবে এবং আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলবে। কিন্তু সমীরকে নিয়ে আমার একটু ডাউট রয়েছে। আমার মানে কোথাও গিয়ে এই জায়গাটাতে অনিরুদ্ধকে খেলিয়ে শেষে যদি সমীরকে আনা যেত আরও অনেক বেটার হতো, কারণ অনিরুদ্ধ অনেক বেটার কিন্তু অ্যাকাস্টাম টু দিস টিম। এই টিমের সাথে বেশ ভালো রকমভাবে পরিচিত অনিরুদ্ধ থাপা। সমীর এখনও সেভাবে জেল করতে পারেনি, এবং সেটা পরিষ্কার দেখা গেছে জামশেদপুর ম্যাচে এবং নর্থ ইস্ট ম্যাচে যতটা মিনিট তিনি খেলেছেন। বাট তাও আমার মনে হয় ডার্বিতে আরেকজন এক্সট্রা বিদেশি নিয়ে নামার চেষ্টা করবে মোহনবাগান, এবং সামনের দিকে সাহাল অ্যাগেন নাম্বার 10 হিসেবে স্টার্ট করবে, কারণ মিগুয়েল ফেরা যদি হঠাৎ করে ডার্বিতে শুরু করে, তাহলে আমরা সকলেই বেশ অবাকই হব। এখনও তিনি সেই ধরনের ফিটনেসটা অ্যাচিভ করেননি অবশ্যই। তো সাহাল উইল বি দ্য নাম্বার 10, এবং লেফট উইংয়ে লিস্টন কোলাসো। স্ট্রাইকার হিসেবে কে খেলবে সেই জায়গাটা একটা ধোঁয়াশা। দেখুন এখনও পর্যন্ত ডুরান্ড কাপের ম্যাচগুলো দেখে আমরা যদি মনে করি, দেন অবশ্যই মনবীর সিংয়েরই খেলার সম্ভাবনা প্রবল, বাট হু নোজ, ম্যাকলারেন ইজ অ্যান এক্সপিরিয়েন্স ডার্বি প্লেয়ার, কারণ তার অনেকগুলো ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং তার মতন প্লেয়ার যার এত ম্যাচে খেলার এক্সপিরিয়েন্স, তার যে কোয়ালিটি রয়েছে, সেটাকেও কিন্তু ইউটিলাইজ করতে চাইবে পানোজিওটিস ডিলেম্পেরিস। সুতরাং ম্যাকলারেন যে শুরু থেকে খেলবে না, এটাকে একেবারে কিন্তু মানে কনফার্ম বললে চলবে না। একটা চান্সেস রয়েছে ম্যাকলারেনকেও কিন্তু স্টার্ট থেকে খেলাতে পারে পানোজিওটিস ডিলেম্পেরিস। সেই ক্ষেত্রে রাইট উইংটা কেমন হবে? ম্যাকলারেন যদি স্ট্রাইকার হিসেবে খেলে, তাহলে অবশ্যই রাইট উইংয়ে খেলার চান্স আছে মনবীর সিংয়ের। যদি মনবীর সিং স্ট্রাইকার হিসেবে খেলে, দেন আই এম সিইং কিয়ান নাসিরি স্টার্টিং অ্যাজ আ রাইট উইং। সেই ক্ষেত্রে ছাংতে, মিগুয়েল ফেরেরা কিন্তু কোচের ট্রাম্প কার্ড হতে পারে দ্বিতীয় হাফে। কিন্তু এই ডার্বিতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ম্যাচ আপও রয়েছে সোমনাথ। ড্যানি রামিরেজ ভার্সেস সমীর জেলকোভিচ।
একেবারেই বলতেই পারো দুজনেই কিন্তু পুরনো সতীর্থ পাঞ্জাব এফসিতে, এবং সেখানে কিন্তু ভালো ফুটবল খেলেছে আন্ডার প্যানোস ডি লিম্পেরিস। এবং এটাও ইন্টারেস্টিং হবে অ্যাকচুয়ালি যে ড্যানি র্যামিরেজকে কিন্তু একদম হাতের তালুর মতো চেনে প্যানোস ডি লিম্পেরিস, কারণ তিনিই তার মেন প্লে মেকার ছিলেন ইন পাঞ্জাব। সো এটা ইন্টারেস্টিং হবে যে কীভাবে ড্যানি র্যামিরেজের মতো একজন ক্রিয়েটিভ প্লেয়ারকে চেকে রাখবে মোহনবাগান। অবশ্যই আপুইয়া এবং সামির জেলকোভিচের একটা প্রধান রোল হবে টু স্টপ দেম, বাট অ্যাট দ্য সেম টাইম আরও একটা ম্যাচ আপ বা বলতে পারেন যে পুরনো সতীর্থরা কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলবে, মোহাম্মদ রাশিদ এবং মিগেল ফেরেরা। তারাও কিন্তু খুব ভালোভাবে জানে তাদের দুজনের খেলাটা। বাট ইন্টারেস্টিং এখানে হবে যে ইস্ট বেঙ্গলে এখন একটা নতুন রোলে খেলছেন মোহাম্মদ রাশিদ। অস্কারের আন্ডারে আমরা জানি যে একটু নিচে তিনি খেলতেন, হাবাসের আন্ডারে কিন্তু রাশিদ একটা ফ্রি রোলে তিনি খেলছেন এবং অনেক বেশি ডেঞ্জারাস লাগছে। আমরা যদি বলিও যে এই ডার্বিতে সবথেকে ইনফর্ম ফরেনার যদি কেউ হয়ে থাকে আমার মনে হয় সেটা অবশ্যই মোহাম্মদ রাশিদ, এবং তাকে আটকানোর কিন্তু অবশ্যই চেষ্টা করবে মোহনবাগান। বাট এখানেই অবশ্যই বাকি যে প্লেয়ার্সরা আছে ইন্ডিয়ান প্লেয়ার্সরা তাদের উপরেও দায়িত্ব থাকবে, বোথ ফ্রম ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান। যতটা সম্ভব কন্ট্রিবিউট কিন্তু করতে হবে, হেল্প করতে হবে ফরেন প্লেয়ার্সের, না হলে কিন্তু এখানে ডার্বি যে রেজাল্টটা সেটা কিন্তু তাদের নিজেদের টিমের জন্য বেরোবে না, কারণ এখনও ফরেনার্সরা কিন্তু 100% ফিট না। এটা যদি কোনো আইএসএলের ডার্বি হতো তাহলে আমরা একদম কনফিডেন্স নিয়ে বলতে পারতাম যে 4 বিদেশির উপরেই নির্ভর করবে ডার্বির পুরো রেজাল্টটা। বাট অ্যাগেন যেহেতু ডুরান্ড কাপ প্রি সিজন টুর্নামেন্ট, সেখানে ভারতীয় প্লেয়ারদের রোলটাও কোথাও না কোথাও কিন্তু বেড়ে যায়, স্পেশালি ইস্ট বেঙ্গলের যেখানে ইন্ডিয়ান ডিফেন্স একটা বা বলতে পারেন যে ইন্ডিয়ান স্ট্রাইকিং লাইন আপ, সেখানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের যে রোলটা অনেকটা বেশি বেড়ে যায়। এবং যেহেতু ডার্বি হয়তো তাই ইস্ট বেঙ্গল 5টা ডিফেন্ডার নামাচ্ছে এই ডার্বিতে, বাট হু নোজ কী হয় খেলার মধ্যে, কারণ আমরা কেউই জানি না, ফুটবল এতটাই আনপ্রেডিক্টেবল। অ্যাবসলিউটলি তাই। এবং মোহনবাগানের জন্য কোথাও গিয়ে মিগুয়েল ফেরেরা, লালিঞ্জুলা সাংতের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। আর আমি আবারও বলছি, ইস্ট বেঙ্গল ডিফেন্সিভ ফুটবল খেলবে, সেক্ষেত্রে মোহনবাগান যতই পজিশন হোল্ড করুক, যতই পজিশন ডমিনেট করুক, মাঝমাঠের টেম্পোটাকে কন্ট্রোল করুক, খুব একটা সহজ হবে না গোল পাওয়া, কারণ এখনও পর্যন্ত মোহনবাগানের আক্রমণ ভাগের ফুটবলাররা কিন্তু সেই সংঘবদ্ধ ফুটবলটা এখনও খেলতে দেখা যায়নি এই ডুরান্ড কাপে। তারা গ্রুপ স্টেজে ডার্বিতে একটি গোল করেছে, তারপর সিআইএসএফ এবং সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তারা ডমিনেট করেছে ঠিকই, কিন্তু সিআইএসএফ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে কিন্তু জাজ করলে খুবই বড় ভুল হবে। কিন্তু তারপর যেই মুহূর্তে কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হয়েছে মোহনবাগান, জামশেদপুরের বিরুদ্ধে একটি মাত্র তারা গোল করেছে, তাও অপোনেন্ট ডিফেন্ডারের মিস পাস থেকে। তারপর নর্থ ইস্টের বিরুদ্ধে তারা কিন্তু গোলের মুখই খুলতে পারেনি, সুতরাং খুব একটা সংঘবদ্ধভাবে কিন্তু আক্রমণ করতে পারছে না মোহনবাগান। এবং সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলে যখন টায়ার্ড লেগস হয়ে যাবে, তখন মিগুয়েল ফেরেরা কুড বি আ ট্রাম্প কার্ড। মিগুয়েল ফেরেরা অবশ্যই তার ফর্মার দলের বিরুদ্ধে খেলতে নামবে এবং ডার্বি ম্যাচ, সো মিগুয়েল ফেরেরাকে কীভাবে রিসিভ করবে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, সেটা দেখার জন্য আমরা বেশ মুখিয়ে রয়েছি। এবং শেষের দিকে কোথাও গিয়ে মিগুয়েল ফেরেরা বা লালিঞ্জুয়া সাংতের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটাও কিন্তু কী হতে পারে মোহনবাগানের জন্য। এবং ম্যাচ যদি টাই ব্রেকারে যায়, দেন অবশ্যই নজর থাকবে দুই গোলকিপার প্রভশুকান গিল এবং বিশালকে, দুজনে কিন্তু বেশ কনফিডেন্ট সেমিফাইনালে তাদের দলের হয়ে গুরুত্বপূর্ণ শট বাঁচিয়ে টাই ব্রেকার দলকে জিতিয়ে তারা দুজনে কিন্তু বেশ কনফিডেন্ট ফাইনালের আগে। ভিডিওটা শেষ করার আগে সোমনাথ আমাকে ভিডিওটা শুরু করার আগে বলছিল যে বেশ কয়েকটা ইন্টারেস্টিং স্ট্যাট আছে রিগার্ডিং দিস ডার্বি। সোমনাথ, ওয়াই ডোন্ট ইউ গো আহেড? একদমই, যদি 2022 থেকে শুরু করতে হয় তাহলে যে কটা ডার্বি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলেছে সবাই কিন্তু একবার করে জিতেছে। এটা কীরকম, 2022-এর গ্রুপ স্টেজের ডার্বি মনে আছে, স্টিফেন কনস্ট্যান্টাইন তখন ইস্টবেঙ্গলে কোচ ছিল, আই গেস জুয়ান ফেরান্ডো তখন ছিলেন মোহনবাগানের কোচ, সেখানে কিন্তু 1-0 গোলে জেতে মোহনবাগান। এবং কামিং টু 2023 সেই গ্রুপ স্টেজের ডার্বিটা ঐতিহাসিক একটা ডার্বি আন্ডার কার্লেস কোয়াদ্রাত, ইস্টবেঙ্গল কিন্তু 4 বছর পর মোহনবাগানকে হারায় এবং এটা হলো 1-1। আবার যদি আমরা সেই ডুরান্ড কাপেরই ফাইনালের কথা বলি, তাহলে সেখানে বাজিমাত করে মোহনবাগান। 2024-এ ডার্বি হয়নি, সেটার কারণ আপনারা ভালোভাবেই জানেন, আরজি কর প্রোটেস্ট চলছিল তখন কলকাতাতে। এবং 2025-এর যদি কথা বলি, আগেন জিতেছিল ইস্ট বেঙ্গল সেই কোয়ার্টার ফাইনালে 2-2। এবং এই বছরের কথা যদি বলতে হয়, গ্রুপ স্টেজে মোহনবাগান জিতেছে 3-2। তো বুঝতেই পারছেন যে পরপর কখনো ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারপরে আবার ইস্ট বেঙ্গল, তারপরে আবার মোহনবাগান, এরকম হচ্ছে। সেই সমীকরণ দেখতে গেলে কিন্তু লাস্ট ডার্বি জিতেছে মোহনবাগান, তাহলে এবার কি জিতবে ইস্ট বেঙ্গল? বাট আগেন আরও একটা ইন্টারেস্টিং তথ্য, 2004 সালে লাস্ট ইস্ট বেঙ্গল জিতেছিল ডুরান্ড কাপ, 22 বছর পর 2026 আমরা দাঁড়িয়ে আবারও কি সেই 22 বছরের যে একটা বলতে পারেন যে লাকি পিরিয়ড, এটা কি ইস্ট বেঙ্গলের জন্য আবার লাক ফ্যাক্টর হিসেবে কাজ করবে, নাকি মোহনবাগান এখানে জিতে যাবে তাদের 18তম ডুরান্ড কাপ? এবং আরও একটা কথা, যদি ইস্ট বেঙ্গল জিতে তারা কিন্তু 17তম ডুরান্ড কাপ জিতবে, তো মোহনবাগানের সাথে কিন্তু টাই আপ হয়ে যাবে। এবং যেহেতু ইস্ট বেঙ্গল রানার্স আপ বেশিবার হয়েছে,
বলা যেতে পারে যে দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন ওয়ার্ল্ড কাপ। তো অনেক কিছু আছে অ্যাকচুয়ালি স্টেকে, মোহনবাগান জিতে গেলে আবার যে গ্যাপটা সেটা কিন্তু বেড়ে যাবে। সো রিয়েলি ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখতে চলেছি। অ্যাবসলুটলি, এবং দুই প্রধানই চাইবেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ তাদের ঘরে ফিরিয়ে আনতে। সুতরাং নো ডাউট হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে এবং ডার্বি ডুরান্ড কাপের ফাইনালে কান্ট বি গেট বিগার দেন দিস। আপনার কি প্রেডিকশন, আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং আগামীকাল সারাদিন রেফ স্পোর্টসের বাংলায় চোখ রাখতে একেবারেই ভুলবেন না, কারণ ডার্বির আগে এবং পরে থাকবে স্পেশাল কাভারেজ। এখানে শেষ করছি আমাদের এই ভিডিও, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।